হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নেবে, কারণ এই ভিডিওতে সম্ভাব্য 1 ও 2 মার্কের প্রায় সমস্ত প্রশ্নগুলো এই ভিডিওতে রয়েছে। তো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখে নেবে এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে, কারণ পরবর্তী ভিডিওগুলো পেতে যাতে অসুবিধে না হয়। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে, ফরাসি বিপ্লবের সূচনা কত খ্রিস্টাব্দে হয়? ফরাসি বিপ্লবের সূচনা হয় 1789 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন? ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, দ্য ওয়েলথ অব নেশন গ্রন্থের রচয়িতা কে? ওয়েলথ অব নেশন গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন বুরবো বংশের রাজা ষোড়শ লুই। পরের প্রশ্ন, আমার ইচ্ছাই আইন, এই উক্তিটি কার? এই উক্তিটি ষোড়শ লুইয়ের। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে বুরবো বংশের রাজা ষোড়শ লুই রাজত্ব করতেন। পরের প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি কার? আমি রাষ্ট্র এই উক্তিটি ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের। পরের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি প্রায় এসে থাকে। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন এবং কেন? ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ, কারণ ফ্রান্সে প্রচলিত কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত। অভিজাত ও যাজকেরা অধিকাংশ জমির মালিক হলেও তারা কোনো রকম কর প্রদান করতেন না। অধিকারহীন তৃতীয় সম্প্রদায় তথা দরিদ্র কৃষকদেরকে সব রকম কর বহন করতে হতো। তাই অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন। পরের প্রশ্ন, ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়? ইন্টেন্ডেন্ট কাদের বলা হয় না, ফরাসি শাসন ব্যবস্থায় রাজস্ব আদায়কারী ক্ষমতাশালী এক বিশেষ কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, মেরি আন্তোয়ানেত কে ছিলেন? মেরি আন্তোয়ানেত ছিলেন ষোড়শ লুইয়ের পত্নী এবং অস্ট্রিয়ার রাজকন্যা। পরের প্রশ্ন, দ্য লেতর দ্য ক্যাশে কি? লেতর দ্য ক্যাশে হলো ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা, যার ভিত্তিতে রাজকর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখতে পারতেন। পরের প্রশ্ন, কারা অর্থলোলুপ নেকড়ে নামে পরিচিত ছিলেন? ইন্টেন্ডেন্টরা অর্থলোলুপ নেকড়ে নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্ন, অসিয়া রেজিম বলতে কি বোঝো? অসিয়া রেজিম কথার অর্থ প্রাচীন আমল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে বুরবো রাজাদের আমলকে অসিয়া রেজিম বলা হতো। এই সময় রাজনৈতিক অবস্থা ছিল স্বৈরাচারী, সামাজিক অবস্থা ছিল বৈষম্যমূলক এবং অর্থনৈতিক অবস্থা ছিল ত্রুটিপূর্ণ। ফরাসি বিপ্লবের ফলে এই সমস্ত সমস্যার অবসান ঘটে। পরের প্রশ্ন, ফ্রান্সে মোট জনসংখ্যার কত শতাংশ তৃতীয় সম্প্রদায়ের লোক ছিল? ফ্রান্সে মোট জনসংখ্যার 97% তৃতীয় সম্প্রদায়ের তথা সাধারণ মানুষ ছিলেন এবং যাজক ও অভিজাতরা ছিলেন 3%। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ফ্রান্সের সমাজ ব্যবস্থায় কয়টি স্তরে বিভক্ত ছিল? ফ্রান্সের সমাজ ব্যবস্থা 3টি স্তরে বিভক্ত ছিল: যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় এবং যাজক ও অভিজাত বাদ দিয়ে ফ্রান্সের সকল সাধারণ মানুষ। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামন্তকর কী নামে পরিচিত ছিল? সস ও সপার নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, পথ, সেতু ও খেয়াঘাটের উপর কোন কর আদায় করা হতো? পথ, সেতু ও খেয়াঘাটের উপর তেরাজ নামক কর আদায় করা হতো। পরের প্রশ্ন, যাজকরা কোন চুক্তি অনুসারে সম্রাটকে শুধুমাত্র স্বেচ্ছা কর দিত? কন্ট্রাক্ট অফ পয়সি নামক চুক্তির ভিত্তিতে। পরের প্রশ্ন, ফ্রান্সের শাসন ব্যবস্থায় চার্চকে কি প্রকার কর দিতে হতো? টাইথ বা ধর্মকর। পরের প্রশ্ন, ফ্রান্সের যাজকরা সম্রাটকে কি কি স্বেচ্ছা কর দিত? দান ও দেসিম। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কি কি প্রত্যক্ষ কর ছিল? ভূমিকর বা তেই বা টেইলি, উৎপাদন কর কপিটেশন এবং সম্পত্তি ভিত্তিক আয়কর ভেন্তিয়াম, এই 3টি প্রত্যক্ষ কর ছিল। এছাড়া কি ফরাসি বিপ্লবের পূর্বে অন্যান্য পরোক্ষ কর কি কি ছিল?
লবণকর গ্যাবেল, শ্রমকর করভি, মদ ও তামাকজাত দ্রব্যের উপর নেওয়া কর এই 10 বা এই ড্যাশ, কোথাও কোথাও এই দৃশ্যও রয়েছে। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে। পরের প্রশ্ন, ভলতেয়ারের প্রকৃত নাম কি? ভলতেয়ারের প্রকৃত নাম ফ্রাঁসোয়া মারি আরোয়েত। পরের প্রশ্ন, মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থ হলো দ্য স্পিরিট অফ লজ এবং দ্য পার্সিয়ান লেটার্স। পরের প্রশ্ন, দার্শনিক ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থ হলো লেতর ফিলোজফিক এবং ক্যাডিট। পরের প্রশ্ন, প্যাট্রিসিয়ান কারা? অভিজাতরা প্যাট্রিসিয়ান নামে পরিচিত। পরের প্রশ্ন, অভিজাত বিদ্রোহ বলতে কি বোঝো? অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ফরাসি রাজা ষোড়শ লুই 1788 খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতবি করেন এবং সকল সম্প্রদায়ের থেকে কর আদায়ের উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে সুবিধাভোগী অভিজাত শ্রেণী রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই ঘটনা অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব নামে পরিচিত। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে রাখবে। পরের প্রশ্ন, ফরাসি সমাজে কাদের সাকুলত বলা হতো? শহরবাসী খেটে খাওয়া সাধারণ মানুষকে সাকুলত বলা হতো। এদের মধ্যে ছিল দিনমজুর, কুলি, মালি প্রভৃতি। ফরাসি বিপ্লবে যাদের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ এই সাধারণ মানুষদের ভূমিকা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল। পরের প্রশ্ন, দুজন সাম্যবাদী সাকুলত নেতার নাম লেখো। দুজন সাম্যবাদী সাকুলত নেতা হলেন হেবেট, সারমেট। পরের প্রশ্ন, ফরাসি সমাজে কাদের বুর্জোয়া প্লেবিয়ান বলা হতো? ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায়ভুক্ত সাধারণ মধ্যবিত্তদের বুর্জোয়া প্লেবিয়ান বলা হতো। এরা বিদ্যা, বুদ্ধি, অর্থ বলে বলিয়ান হলেও বংশ কৌলীন্যের অভাবে সমাজে বিশেষ কোনো মর্যাদা পেতেন না। পরের প্রশ্ন, বুর্জোয়াসি বলতে কাদের বোঝানো হয়েছে? ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী তৃতীয় সম্প্রদায়ভুক্ত সাধারণ বুর্জোয়াদের বুর্জোয়াসি বলা হতো। পরের প্রশ্ন, কোন শহরকে ফরাসি বিপ্লবের জননী বলা হয়? প্যারিস শহরকে ফরাসি বিপ্লবের জননী বলা হয়। পরের প্রশ্ন, কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? রুশো কর্তৃক রচিত সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়। পরের প্রশ্ন, বিশ্বকোষ বলতে কি বোঝো? বিশ্বকোষ হলো একটি গ্রন্থ যেটি 1751 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যে সংকলিত হয়। এই গ্রন্থে সামাজিক অসাম্য, ক্রীতদাস প্রথার অবসান, বৈষম্যমূলক কর ব্যবস্থা, ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা প্রভৃতি নানা বিষয়কে পণ্ডিতেরা তাদের যুক্তিগ্রাহ্য আলোচনা দিয়ে সাধারণ মানুষের কাছে উপস্থাপিত করেন। তোমরা এখানে মনে রাখবে, এই বিশ্বকোষ গ্রন্থটি 35টি খণ্ডে রচিত হয়েছিল। পরের প্রশ্ন, দুজন বিশ্বকোষ প্রণেতার নাম লেখো। দুজন বিশ্বকোষ প্রণেতার নাম হলেন ডি এলেমবার্ট, ডেনিস ডিদেরো। পরের প্রশ্ন, ফিজিওক্র্যাট কাদের বলা হয়? এটিও 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদদের আবির্ভাব হয় যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন। তাদের ফিজিওক্র্যাটস বলা হয়। এরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণের বিরোধিতা করেন। পরের প্রশ্ন, ফিজিওক্র্যাটস গোষ্ঠীর নেতা কে ছিলেন? ফিজিওক্র্যাটস গোষ্ঠীর নেতা ছিলেন কুইয়েসনে। পরের প্রশ্ন, কুইয়েসনের লেখা গ্রন্থটির নাম কি? কুইয়েসনের লেখা গ্রন্থটির নাম হলেন ডিয়াবলো ইকোনমিক। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কত খ্রিস্টাব্দে স্টেট জেনারেল অধিবেশন হয়েছিল? 1614 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফ্রান্সে কত বছর পর স্টেট জেনারেল অধিবেশন হয়েছিল? 175 বছর পর। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মহা আতঙ্ক কি? প্যারিস শহরের গণ অভ্যুত্থান ও বাস্তিল দুর্গের পতন ফ্রান্সের গ্রামগুলিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। এই সময়ে গ্রামের কৃষকদের মধ্যে গুজব ছড়ায় যে তাদের সাহায্য করতে অভিজাতদের সেনাবাহিনী ও গুন্ডারা আসছে। এই মিথ্যা রটনাই ফ্রান্সের ইতিহাসে মহাআতঙ্ক নামে পরিচিত। পরের প্রশ্ন, ন্যাশনাল গার্ড কি? বাস্তিল দুর্গের পতনের পর প্যারিস নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয় তা ন্যাশনাল গার্ড নামে পরিচিত। পরের প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন কবে হয়? এই প্রশ্নটি শর্ট প্রশ্ন, তোমাদের খুব ইম্পর্টেন্ট। বাস্তিল দুর্গের পতন হয় 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই। পরের প্রশ্ন 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব আলোচনা করো। বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব ছিল: 1.
ফ্রান্সে পূর্ব রাজাদের স্বৈর শাসনের অবসান ঘটে। 2 বাস্তিল দুর্গে বন্দী থাকা নিরপরাধ ফরাসি জনগণ মুক্তি পায়। এবং 3 ফ্রান্সে বিপ্লবের জয়যাত্রা সূচিত হয়। পরের প্রশ্ন, প্যারি কমিউন কি? প্যারি কমিউন কি না, বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের বিপ্লবী জনগণ প্যারিসের শাসনভার নিজেদের হাতে তুলে নেন। নিজেদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করে তারা একটি অস্থায়ী পৌর পরিষদ গঠন করে, যা প্যারি কমিউন নামে পরিচিত। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিক কারাগার কাকে বলা হতো এবং কেন? ফ্রান্সের বাস্তিল দুর্গ রাজনৈতিক কারাগার নামে পরিচিত ছিল, কারণ বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজাদের স্বৈরাচারী শাসনের প্রতীক। কারণ এখানে বিনা বিচারে নিরপরাধ ফরাসিদের আটকে রাখা হতো। পরের প্রশ্ন, কোন দার্শনিককে বাস্তিল দুর্গে আটকে রাখা হয়েছিল? দার্শনিক ভলতেয়ারকে বাস্তিল দুর্গে আটকে রাখা হয়েছিল। পরের প্রশ্ন, গিলোটিন কি? এটি কে আবিষ্কার করেন? গিলোটিন হলো শিরশ্ছেদ করার একটি যন্ত্র। এটি আবিষ্কার করেন ডক্টর গিলোটিন, তাই তার নামানুসারে একে গিলোটিন যন্ত্র বলা হয়। পরের প্রশ্ন, অ্যাসাইনেট কি? তো ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট, যা অ্যাসাইনেট নামে পরিচিত। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি তোমরা দেখে নিলে। এর বাইরে মোটামুটি পড়তে হবে বলে মনে হয় না। ম্যাক্সিমাম 1 ও 2 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। অতএব তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নাও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে যাও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।